ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আমার পরিচয়টা ১ম এ দিই। আমি হচ্ছে মোহাম্মদ আরিফ বিল্লাহ। পড়াশোনা করতেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ১২তম ব্যাচ এবং সম্মিলিত ৮২ ব্যাচ। আচ্ছা, যারা ভিডিওটা ১ম দেখতেছো এবং যারা আগেও দেখছো, আচ্ছা সবাইকে স্বাগত। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো ধন্যবাদ। আর যারা করোনি তারা করে রাখতে পারো। কারণ যারা এগ্রি রিলেটেড সাবজেক্টে পড়বা আগামীতে বা ভর্তি হতে যাচ্ছ অথবা এবার ভর্তি হয়েছো ক্লাস শুরু হবে তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করার ইচ্ছা আছে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে ২টা বিষয় নিয়ে আলোচনা করব। ২টা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সম্মিলিত সব ফ্যাকাল্টি মোটামুটি যে কীভাবে তোমাদের পড়াশোনায় প্রথম থেকে দেখা যায় যে এসে একটা নার্ভাসনেস কাজ করে। আর একটু বলি, সেটা হচ্ছে বিশেষ করে যারা কৃষিতে ভর্তি হয় তাদেরই সবারই মেন উদ্দেশ্য থাকে যে হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো সেখান থেকে দেখা যায় যে না হয়ে শেষ পর্যন্ত এখানে এসে তোমাদের কপালে জোটে। তো এই জন্য কী হয়, অনেকে ডিপ্রেশনে থাকে, হায় হায় এখানে তো পড়বো না, কী হবে? বিশেষ করে যারা এসবিএম পাও তারা কি গরুর ডাক্তার হয়, তাই না? গরুর ডাক্তার হওয়ার জন্য আসো, তো একটা ডিপ্রেশন কাজ করে যে মেডিকেলে আবার দিব বা এরকম। তো অনেক সময় তারা কি করতে পারে না, যে পড়াশোনায় মনোযোগ বসাতে পারে না। তো সম্মিলিতভাবে একটু প্রথম থেকে কীভাবে পড়াশোনায় কনসেন্ট্রেশন করা যায় এই বিষয়ে একটু আলোচনা করব। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা ডিভিএম বা এসভিএমে ভর্তি হবা, ঠিক আছে, তারা প্রথম সেমিস্টারে কী কী পড়বা আসলে, প্রথম সেমিস্টারে তোমাদের কী কী পড়ানো হয় আমি কালেক্ট করেছি কিছু কিছু জায়গায় যে কী পড়ানো হয়। ও দেখলাম যে অধিকাংশ জায়গায় সেম। তারপরেও আমি একটা কম্পিটিটিভ ভিডিও বানানোর চেষ্টা করব যে কোন ভার্সিটিতে ডিভিএমে প্রথম সেমিস্টারে কী পড়ানো হচ্ছে, দ্বিতীয় সেমিস্টারে কী পড়ানো হচ্ছে। তো আজকে আমি অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনের প্রথম সেমিস্টারে এখানে হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কী কী পড়ানো হবে এবং কোনটা ইম্পর্টেন্ট এটাও বলার চেষ্টা করব, ঠিক আছে? এটা যেহেতু সিক্রেট, তবুও চেষ্টা করব যে এই ভিডিওতে বলার কিছু কিছু হিন্টস দিয়ে দেবো যে আসলে কোনগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো যারা এসবিএম 13 বাজে ভর্তি হচ্ছ বিশেষ করে তাদের জন্য, তোমাদের জন্য ভিডিওটা দেখা এক প্রকার ফরজ, ঠিক আছে? প্রথম থেকে ভালো করার যদি ইচ্ছা থাকে তো আমি বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আমি জানি না এখানে তোমাদের 8টা কোর্স পড়ানো হবে, হ্যাঁ? তো তোমার পরীক্ষায় কীভাবে ভালো করবা এটা আমি যে বলার মাঝে বলে দেবো, ঠিক আছে? এই যে আমি শুরু করি প্রথম সেমিস্টারে তোমাদের কী কী কোর্স আসলে পড়ানো হবে। কথার মধ্যেই আমি আসলে বলবো যে পরীক্ষা আসলে কীভাবে ভালো করা যায়, কীভাবে প্রতিদিন ক্লাস করা যায়, ক্লাসের নোট কীভাবে কী করবা, হ্যাঁ, এই সবগুলো বিষয় আস্তে আস্তে কথার মধ্যে কথা চলে আসবে। তো সেটা যাক, এখন আমি শুরু করি প্রথমত যে আসলে তোমাদের প্রথম সেমিস্টারে কী কী পড়ানো হবে। আচ্ছা, তোমাদের প্রথম সেমিস্টারে আমি একটু দ্রুতই কথা বলতেছি কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেলে তখন বিষয়টা কেমন লাগে। যাই হোক, যাদের ইচ্ছা থাকবে তারা দেখবে। আচ্ছা, আমি এখন বসে আছি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে, হ্যাঁ, গবেষণা মাঠ। আর তো এই যে এই পাশে দেখতেছো যে এটা হচ্ছে আমাদের হচ্ছে লাইব্রেরি। এই পাশে যে ভবনটা দেখতে পাচ্ছ তার এই পাশে এটা হচ্ছে প্রশাসনিক ভবন, তার ওই পাশে হচ্ছে কৃষি অনুষদ। যাই হোক, ওইগুলো নিয়ে আমরা এখন থাক, ভার্সিটি নিয়ে আর আলোচনা না করি। আচ্ছা, প্রথমত তোমাদের 8টা যারা ফুল কনসেন্ট্রেশন দাও, যারা এসবিএম 13 বাজে আছে অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিভিএমে চান্স পেয়েছো বা এসভিএমে চান্স পেয়েছো, তাদের ক্ষেত্রে মোটামুটি সেম 90% সেম, ঠিক আছে? তো তোমরা বিশেষ করে একটু আমি শুধু তাদের বলবো না, কারণ আমি এর ভিতরেই বললাম যে হচ্ছে কীভাবে সব ফ্যাকাল্টির ক্ষেত্রেই যে কীভাবে পড়াশোনায় ভালো করা যায়, কীভাবে প্রথম থেকে এই ক্লাস নোট থেকে শুরু করে কীভাবে কী করা যায় সেগুলো নিয়ে বলবো। তো সবাই দেখো, তো প্রথমত বলি তোমাদের 8টা কোর্স পড়ানো হবে। 8টা কোর্স আমার মনে হয় না যে একদিনে শেষ হবে, দরকার আমি পার্ট 2-তে দিব। আজকে কিছুটা দিই, প্রথম 4টা অথবা 4টা ইম্পর্টেন্টগুলো আগে দিই, এটা ক্রেডিট বেশি। আচ্ছা, কিছু কিছু জিনিস সেটা বলবো বলার মধ্যে। আচ্ছা, আসো, তোমাদের 8টা আছে। আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 10টা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? 10টা ডিপার্টমেন্ট আছে। তোমাদের এই বইটা দেখো, এই বইটা তোমরা পাবা ক্লাস শুরুর কয়েকদিন পর পাবা, কয়েক মাস কয়েক লাগতে পারে আর কি, তারপরে হয়তো পাবা। যাই হোক, তো তোমাদের হচ্ছে 10টা এগুলো সম্পর্কে জানা উচিত, কীভাবে কী করতে হয়। এগুলো সত্যি বলতে কি আমরা এগুলো ধারণা পেয়েছি অনেক পরে, যার কারণে আসলে কীভাবে কী করতে হয় এটা আমি নিজেরাও বুঝতাম না, পরে নিজেরা বুঝছি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যায়, আসলে প্রথম থেকেই এগুলো যদি জানো তাহলে খুব ভালো হয়। তো 10টা ডিপার্টমেন্ট আছে। প্রথমত ডিপার্টমেন্ট একটু বলি, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, হিস্টোলজি অ্যান্ড প্যাথোলজি, ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল নিউট্রিশন, জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং, ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট,
ডিপার্টমেন্ট অফ ডেইরি সায়েন্স, ডিপার্টমেন্ট অফ মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, ডিপার্টমেন্ট অফ পোল্ট্রি সায়েন্স, ডিপার্টমেন্ট অফ সার্জারি অ্যান্ড থিওরোজেনোলজি। তো এই 10টা কোর্স হচ্ছে, এই 10টা ডিপার্টমেন্ট হচ্ছে তোমাদের এসবিআই মূল ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে নন ডিপার্টমেন্ট কিছু আছে, সেটা হচ্ছে কয়েকটা আছে, মনে হয় 9 কয়টা যেন আছে, 1 2 3 4 5 6 7টা হচ্ছে নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট তোমাদেরকে কোর্স তোমাদের করানো হবে। তো এটা দেখা যায় প্রথম সেমিস্টারে তোমরা পাবা হচ্ছে 3টা পেয়ে যাবা, প্রথম সেমিস্টারেই তোমরা 3টা এক্সট্রা পাবা। সেটা হচ্ছে প্রথমত তোমাদের যে 7টা আছে সেটা একটু বলি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল ইকোনমিক্স, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, এই 3টা। তারপরে গেল ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি স্টাডিজ আর ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রথমত তোমরা প্রথম সেমিস্টারে যে নন ডিপার্টমেন্টাল 3টা সাবজেক্ট পাবা সেইটা সম্পর্কে একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমত পাবা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি। আচ্ছা, তারপরে পাবা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটা হলো ইংলিশ। আর হচ্ছে ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি স্টাডিজ। ঠিক আছে, এই 3টা হচ্ছে তোমরা নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা আসো এখন তোমাদের একটু এই যে এই বইটা বোঝার নিয়মটা একটু বলি। হ্যাঁ, প্রথম থেকে যে আসলে তোমার কখন কোন ক্রেডিট থাকে, তারপর হচ্ছে কোন কোর্স তোমার হচ্ছে প্রথম সেমিস্টার আছে কি দ্বিতীয় সেমিস্টার আছে, কী কী বুঝবা। প্রথমত বলি, যদি 100 ঘরে থাকে তোমাদের কোর্স থাকবে, যেরকম আমি একটা বলি, প্রথমেই আমি আসি যে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, হিস্টোলজি অ্যান্ড ফিজিওলজি, এই ডিপার্টমেন্টের তোমাদের কোর্স করানো হবে হচ্ছে একটা, জাস্ট একটা হলো জেনারেল অ্যানাটমি। একটাই কোর্স হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, জেনারেল অ্যানাটমি। এটা হচ্ছে 2 ক্রেডিট। দেখো এখানে লেখা আছে, তোমরা ক্রেডিটটা হচ্ছে 2, এখানে বোঝাতে হবে না কারণ যেহেতু হচ্ছে সামনের ক্যামেরা। জেনারেল অ্যানাটমির একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এটা বোঝার নিয়ম কি, যদি 1 দিয়ে শুরু হয়, এটার কোড হচ্ছে 125। ঠিক আছে, এটা কিন্তু ভাইভাতেও ধরো, এটা কিন্তু ভাইভাতে অনেক সময় ধরে পারে না মানুষ, এটা না পারলে খুবই কিন্তু ক্ষতি। যাই হোক একটু বলে দিই, সেটা হচ্ছে যে যদি 100 ঘরে থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে লেভেল 1-এ আছে। ঠিক আছে, আর যদি ধর এটার কোড হচ্ছে 125, 125 আর 126, 125 হচ্ছে থিওরি আর 126 হচ্ছে প্র্যাকটিক্যাল। তো 125 দিয়ে তুমি কি বুঝবা, যদি 100 ঘরে থাকে তাহলে হচ্ছে লেভেল 1, আর যদি 50-এর নিচে থাকে, 25 কি 50-এর নিচে না, তাহলে বুঝবা হচ্ছে এটা সেমিস্টার 1-এর। আর 25 হচ্ছে বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে বুঝবা থিওরি। 3টা জিনিস, লেভেল 1-এর জন্য 100 ঘরে থাকবে, আর সেমিস্টারের ভাগের জন্য তোমার 50-এর নিচে এবং উপরে থাকবে। 50-এর নিচে থাকলে সেমিস্টার 1, আর যদি 50-এর উপরে থাকে তাহলে সেমিস্টার 2, আর যদি বিজোড় থাকে তাহলে থিওরি, আর যদি জোড় থাকে তাহলে হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তাহলে তোমার এই যে অ্যানাটমির একটা কোর্স তুমি পাবা একটা 125 জেনারেল অ্যানাটমি। আচ্ছা, আমাদের ডিগ্রি নামটা একটু বলি। হ্যাঁ, অ্যানাটমির কথা মনে আসলে তাই বলি, বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইচ আমাদের ডিগ্রি। কেউ যদি শোনে যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কী ডিগ্রি নিয়ে পড়ানো হয়, বলবা বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইচ। এইচ মানে কি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি। ঠিক আছে, আচ্ছা শেষ দাদা। এখন দেখো এই জেনারেল অ্যানাটমির হচ্ছে 2 ক্রেডিট, মানে তুমি এখানে হচ্ছে যত পয়েন্ট পাবো, ধরো তুমি 4 পাইছো, তাহলে তোমার পয়েন্ট যোগ হবে হচ্ছে 8, 4 2 8। ঠিক আছে, আর জেনারেল অ্যানাটমি যে প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে 1 ক্রেডিট, মানে তুমি যা পাও এটাই যোগ হবে। ঠিক আছে, পুরো তোমাদের হলো প্রথম সেমিস্টারে 22 ক্রেডিট নিয়ে পড়ানো হবে। 22 ক্রেডিট নিয়ে পড়ানো হবে। দেখা যায় তুমি পাইলা কত, সর্বোচ্চ কত হয়, 22 গুণ 4, 4 22 মানে 88, তাই না? 88 সম্ভবত। আচ্ছা, সর্বমোট মানে 88 পাইলে 4-এ 4, জায়গাটা আমি দেখতে হবে। তো দেখা যায় তুমি সব মিলাই, হ্যাঁ ওইটাই 22 গুণ 4 মানে কত হয়, 88 তো না, 88। তো দেখা যায় তুমি সব মিলাই পাইলা হচ্ছে, এখানে ধরো তুমি অ্যানাটমিতে পাইলা 3.75। তো তুমি এটাও বলি যে 75 থেকে 80 হচ্ছে 3.75, 70 থেকে 75 হচ্ছে 3.5, তারপর হচ্ছে 65 থেকে 70 হচ্ছে মানে 69 আর কি, 65 থেকে 69 হচ্ছে 3.25, আবার 60 থেকে 65 পর্যন্ত 3.25। ধরো তুমি পাইলা হচ্ছে 3.75। হ্যাঁ, 3.75 পাইলা, এখন 3.75কে ওইটা 2 দিয়ে গুণ করবে, তাহলে কত হয়ে যাবে তোমার হলো 7.50 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা কোর্স তোমাকে যোগ করবে, যোগ করে করে দেখা যায় তোমার হয়েছে হচ্ছে 85 বা 80 হয়েছে। ঠিক আছে, 80 হয়ে এবার 80কে 22 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখা যায় তোমার হচ্ছে 3 পয়েন্ট কত আসছে, ধরো 3.89 আসছে, না 3.89 তোমার সিজি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হিসাব করতে হয়। তো এই হলো প্রথমত হচ্ছে জেনারেল অ্যানাটমি। এবার আসি জেনারেল অ্যানাটমিতে কী কী পড়ানো হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা জানি। এটা বলি, এটা হচ্ছে ক্রেডিট হওয়ার 2, মানে 2 ক্রেডিটের সাবজেক্ট, এবং
এখানে যে বিষয়গুলো পড়ানো হবে সবগুলো তোমাদের এই যে শিট প্রোভাইড করবে স্যাররা। তো প্রথমত লেকচার দিবে স্যার হচ্ছে এই এই কোর্স কন্টেন্টের বাইরে প্রশ্ন আসবেই না, ধরে নিতে পারো প্রশ্ন আসবে না। যদি একটা দুইটা আসে সেটা স্যার বলবে যে এইগুলা থেকে হয়তো আসতে পারে, বা এখান থেকেও দেখা যায় অনেক কিছু একটা দুইটা টপিক বাদও যাইতে পারে অনেক সময়, যে এটা পরে হবে বা এরকম। তো ধরে নিতে হবে এই কোর্স কন্টেন্টের উপরে ভিত্তি করে তোমাদেরকে হচ্ছে প্রশ্ন হবে। আচ্ছা, তো দেখো প্রথমত হবে তোমাদের ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে অস্টিওলজি, তারপর হচ্ছে সিন্ডেসমোলজি, মায়োলজি, স্প্লাঙ্কনোলজির ভিতরে আছে ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম, এটা বুঝবা আস্তে আস্তে বুঝবা। স্প্লাঙ্কনোলজির ভিতরে এগুলা পড়ে। তারপর হচ্ছে অ্যাঞ্জিওলজি আর লিম্ফ্যাটিক অর্গান, লিম্ফ্যাটিক সিস্টেম। তারপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি, তারপর হচ্ছে নিউরোলজি, তারপর হচ্ছে অ্যাস্থেসিওলজি। তো প্রথমত ইন্ট্রোডাকশনের ভিতরে তোমাকে পড়তে হবে যে ডেফিনেশন, ব্রাঞ্চেস অফ অ্যানাটমি, ডেসক্রিপটিভ টার্মস অফ টপোগ্রাফিক অ্যানাটমি, বেসিক ফ্যাক্টস অ্যান্ড কনসেপ্টস অফ টপোগ্রাফিক অ্যানাটমি। এই বইটা তোমরা পাবা। তবুও যারা ভিডিওটা দেখতেছো, যারা বুদ্ধিমান আছে, বিশেষ করে মেয়েরা, হ্যাঁ, তারা দেখবে যে এখনই নোট করে ফেলবে। ছেলেরা এইসব ক্ষেত্রে একটু পিছায়, মনে করে লাগবে না, নোট করে রাখতে হবে ঠিকই বলতেছি। আর একটা আস্তে আস্তেই বলি তাহলে, যেহেতু এটা প্রথমে তোমরা হয়তো পাবা না আর কি। আর এটা হচ্ছে শুধু যে তোমাদের জন্য তা না, এটা পুরো একটা, এই বইটা তোমার হচ্ছে যে পুরো তোমার হচ্ছে 5 বছরের জন্য কী কী পড়ানো হবে সব কিছুই লেখা আছে। হ্যাঁ, এই প্রসেসটা একটু বলে দিলে তোমরা দেখবে যে সব কিছু ঠিকঠাক করে রাখতে পারো। অনেক সময় হয় কি, দেখা যায় যে অনেক সময় সারা একটা টপিক বলছে, তোমরা ওইটাকে মনে করো যে খুবই মেজর একটা টপিক মনে হয়, করে দেখা যায় সেটা হচ্ছে তোমার কোর্স কন্টেন্টের ভিতরে না, স্যার হচ্ছে হয়তো বলার ভিতরে বলছে, ওইটা নিয়ে এইখানে গুগল করে সেখানে করে মাথা ঘামায় শেষ, কিন্তু ওইটা আসলে দেখা যায় পরীক্ষায় পড়বেই না। এরকম আমার ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, স্যার বলছে, এটা বিভিন্ন জায়গায় খুঁজে টুজে শিট টিট তো পাই না কোনো জায়গায়, যে হ্যাঁ শিট তো নাই, তাহলে কীভাবে কী পড়বো। কিন্তু এইগুলো লাগে না, স্যার যেগুলো দেখা যায় যে কোর্স কন্টেন্টের বাইরে নাই, এগুলো খুব একটা আসলে পরীক্ষার জন্য আসবে না। আচ্ছা, আর যেটা বলি কুইজের জন্য, তোমাদের তো মিড সিস্টেম আমরা চালু করে ফেলেছি। তোমাদের সিনিয়র ভাইরা, আরও উপরের ব্যাচের ভাইরা সবাই মিলে আন্দোলনের সাপেক্ষে মিড সিস্টেম চালু হয়েছে। হ্যাঁ, মিড সিস্টেম চালু হইলে কি হয়, মিড সিস্টেমে পরীক্ষার বিষয় একটু বলি। তো মিড সিস্টেমে তোমাকে প্রথম হচ্ছে 30 মার্কের পরীক্ষা। 30 মার্কের পরীক্ষা হচ্ছে একটা মিড দেবা, সেই মিডের ভিতরে থাকবে হচ্ছে 20 মার্কের রিটেন, 10টা কোশ্চেন লিখতে হবে। আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত প্রশ্ন দিত না, ঠিক আছে। আমরা এই যে আন্দোলন করলাম, তোমরা হয়তো অনেকে দেখছো, যারা অ্যাক্টিভ ফেসবুকে দেখলাম যে অনেকেই আছো, তো তারা হয়তো দেখছো যে হচ্ছে আমরা আন্দোলন করার ফলে তো এটা হচ্ছে কার্যকর হয়েছে, আমাদের থেকে নতুন কার্যকর হলো, তোমরা পাবা। আমরা প্রথম পাইছি, আমরা সেমিস্টার 2 থেকে পাইছি, তোমরা সেমিস্টার 1 থেকেই পাবা। তো এখানে এক্সট্রা কোশ্চেন দেখা যায় 12টা কোশ্চেন থাকবে, তোমাকে 10টা লিখতে হবে, 10 দুগুণ 20, আর 10 মার্কের কুইজ থাকবে, এ পার্ট বি পার্ট, এ পার্টে 5 মার্ক, বি পার্টে 5 মার্ক। এটা স্যাররা অনেক সময় এটা করতে পারে, মডিফিকেশন করতে পারে। তো এটা হচ্ছে রুলস আর কি। আর বাদ বাকি 60 থাকবে হচ্ছে তোমার ফাইনালের জন্য, আর 10 মার্কের হচ্ছে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। তো দেখো যে প্রথমত বললাম যে ইন্ট্রোডাকশনের ভিতরে কি ডেফিনেশন, ব্রাঞ্চেস অফ অ্যানাটমি, ডেসক্রিপটিভ টার্মস অফ টপোগ্রাফিক অ্যানাটমি, বেসিক ফ্যাক্টস অ্যান্ড কনসেপ্টস অফ টপোগ্রাফিক অ্যানাটমি। এই গেল ইন্ট্রোডাকশনে, এর বাইরে আর কিছু লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আউটকামস আছে। আউটকামস বলতে কি, এখান থেকে তুমি কি করবে, ডিফাইন অ্যানাটমি অ্যান্ড ডিফাইন টপোগ্রাফিক্যাল টার্মস, ন্যারেট ব্রাঞ্চেস অফ অ্যানাটমি। ব্রাঞ্চেস অফ অ্যানাটমি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে বলার ভিতরে বলে দিচ্ছি, এটা কিন্তু কুইজে আসে, ব্রাঞ্চেস অফ অ্যানাটমি ধরে অনেক সময়, ভাইভাতে আসে। ডিসকাস ডেসক্রিপটিভ টার্মস অফ অস্টিওলজি, দেন হচ্ছে ডিসক্রাইব বেসিক ফ্যাক্টস অ্যান্ড কনসেপ্টস অফ অ্যানাটমি। এই হলো ইন্ট্রোডাকশনের আউটকাম শেষ। এবার আসলে যে অস্টিওলজিতে কী কী পড়ানো হয়, আসলে অস্টিওলজিতে তোমাকে বলবে যে স্ট্রাকচার অফ স্কেলিটন, কম্পোজিশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস অফ বোন, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ বোন অ্যান্ড ডেসক্রিপটিভ অফ অ্যাক্সিয়াল, অ্যাপেন্ডিকুলার অ্যান্ড স্প্লাঙ্কনিং স্কেলিটন অফ ডোমেস্টিক ম্যামালস অ্যান্ড বার্ডস। এখান থেকে ইম্পর্টেন্টটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ বোন, অনেক পরে ক্লাসিফিকেশন অফ বোন, বোনের সংজ্ঞা, ঠিক আছে। দেখো এখান থেকে তুমি আউটকামটা কী পাবা, সেটা হচ্ছে ডিসকাস স্ট্রাকচার অফ স্কেলিটন অফ ডোমেস্টিক ম্যামালস অ্যান্ড বার্ডস। একটু দ্রুত হয়ে গেলেও শুনে নাও। এক্সপ্লেন ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড কম্পোজিশন অফ বোনস, এই যে এটা ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড কম্পোজিশন অফ বোন, এটা ইম্পর্টেন্ট। তারপরে যেটা বললাম, ক্লাসিফাই দ্য বোন অ্যান্ড ডিসক্রাইব দ্য ডিফারেন্ট স্কেলিটন অফ ডোমেস্টিক ম্যামালস অ্যান্ড বার্ডস, এটা বেশি ইম্পর্টেন্ট। এই গেল দুটো পার্ট, ইন্ট্রোডাকশন, অস্টিওলজি। তারপর হচ্ছে সিন্ডেসমোলজি। সিন্ডেসমোলজির ভিতরে আছে ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ জয়েন্ট, জেনারেল ফিচার অফ ট্রু জয়েন্ট, লিগামেন্ট অফ জয়েন্ট।
হ্যাঁ, আমি জাস্ট কোর্স কন্টেন্টগুলো বলে যাই, আউটকামগুলো বাদ থাকে, হ্যাঁ, নাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আচ্ছা, তারপর সাথে মায়োলজি। আচ্ছা দেখো, আমাদের ক্ষেত্রে যা পড়ানো হয়েছে তোমাদের ক্ষেত্রে একটু বেশি হবে না? হ্যাঁ, একটু বেশি হওয়ার কথা, কারণ আমরা সিটি দিছি, ফার্স্ট সিটি সেকেন্ড সিটি দিছি, একটু সিলেবাস কম ছিল, তোমাদের একটু বাড়বে, এই জন্য আমাদেরটা বললাম না তোমাদের আর। আচ্ছা, আমাদের ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন অস্টিওলজি, সিন্ডোসমোলজি, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট সিটিতে ছিল। পরে সেকেন্ড সিটিতে ছিল মায়োলজি, সম্ভবত শুধু মায়োলজিই ছিল, না মায়োলজির সাথে আরও একটা ছিল স্প্যামোলজি মনে ছিল। আচ্ছা, তারপরে আবার ফাইনালে মোটামুটি সবগুলাই ছিল। আমাদের সময় ফাইনালে সবই ছিল, তোমাদের থাকবে কিনা এখন বলা যাচ্ছে না। অ্যানাটমির ক্ষেত্রে হয়তো থাকতে পারে, অন্য সাবজেক্টের ক্ষেত্রে আর থাকবে না। আমরা যেমন দেখা যায় ফার্স্ট সিটিতে যা পরীক্ষা দিছি, সেকেন্ড সিটিতে পরীক্ষা দিছি, ফাইনালে আবার তাই পড়তেছে। কিন্তু এগ্রিকালচারের সাবজেক্টে যারা পড়তেছে, অন্য অন্য ফ্যাকাল্টিতে দেখা যায় যে এগুলো হয় না, ওরা প্রথমেই যেটা পড়ে ওটা যেটা পড়ছে সেটা বাদ। কিন্তু যেহেতু তোমরা ডাক্তার হবা, তাই না? কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেলা, তো এটা তো দেখা যায় তুমি এখন ভুলে গেলে তো পরে তো এটা সমস্যা, তাই না? তো এটা দেখা যায় যে আমাদের এটা আবার কন্টিনিউ করে, কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে এগুলো আবার দেয় আর কি, তো সেটা ফ্যাক্ট না। তারপর হচ্ছে মায়োলজির ভিতরে বললাম, তারপর হচ্ছে স্প্লাজমোলজির ভিতরে তিনটা সিস্টেম: ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম। আর অ্যাঞ্জিওলজি পড়াবে। অ্যাঞ্জিওলজির ভিতরে কি, অ্যাঞ্জিওলজি তো বোঝো, তাই না? তো এখনো বুঝতে তোমরা সবই কিছু। শোনো, একটা কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তোমরা যা পড়বা সবই এইচএসসি, সবই এইচএসসি, সবই এইচএসসি, ঠিক আছে? সবই এইচএসসি, যেটা পড়ছো ওইটা ইংলিশ ভার্সন, জাস্ট এই ছাড়া কিছুই। অধিকাংশই সব এইচএসসিতে পড়ে আসছে, বিশেষ করে সেমিস্টার 1। সেমিস্টার 2তে একটু ঝামেলা, সেমিস্টার 2টা লেভেল, আর সেমিস্টার 2টা হচ্ছে খুবই আসলে ঝামেলার একটা সেমিস্টার। যাই হোক, আসো, তারপর হচ্ছে অ্যাঞ্জিওলজি, তারপর হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম, তারপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি, তারপর হচ্ছে নিউরোলজি আর অ্যাস্থেসিওলজি। এই হচ্ছে তোমাদের যে জেনারেল অ্যানাটমির তোমার থিওরির পড়া, ঠিক আছে? প্র্যাকটিক্যাল নিয়ে যদি বলি, প্র্যাকটিক্যালের ভিতরে কী কী থাকবে, এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে, তোমাকে তো একটা স্পিসিস নিয়ে পড়লে হবে না, যেহেতু তুমি ভেটেরিনারি হবা, তাই না? একটা স্পিসিস নিয়ে পড়লে হবে না, তোমার অনেকগুলো স্পিসিস নিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ স্কেলিটন, বিভিন্ন স্কেলিটন দিয়ে তোমাকে চিনতে হবে। সেটা হচ্ছে কার? হর্সের, অক্সের, গোটের, ডগ, ক্যাট, পিগ অ্যান্ড চিকেন। পিগ বোঝো তো? আচ্ছা, বুঝতে ভালো। এখন দেখো, তো আমি বলি সেটা হচ্ছে তোমার হলো, বিশেষ করে হর্স এবং অক্স, এই দুইটা জিনিসটা হচ্ছে তোমাদের বেশি পড়া লাগে। কারণ এবং আমাদের ল্যাবে বাফেলোর স্কেলিটন যোগ হচ্ছে তোমাদের সেমিস্টার থেকে, এই জন্য তোমাদের বাফেলো নিয়েও হালকা পড়াশোনা করা লাগবে। আচ্ছা, তারপরে আসো যে বিভিন্ন পয়েন্ট, ভার্টিব্রাল কলামের বিভিন্ন পয়েন্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে সার্ভাইকাল প্রসেস, সবই এসএসসি বায়োলজি বইটা আবার একটু দেখবা। হ্যাঁ, বায়োলজি বলতে জুওলজি বইটা, এই যে কয়েকদিন আছে না, আজকে তোমাদের 7 তারিখ ক্লাস না, এই যে 5 দিন আছে না, এই 5 দিনে জুওলজি বইটা একবার রিভিশন দিয়ে আসবে, দেখবা যে ভালো লাগবে, ক্লাস করতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, তো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল অ্যান্ড করাল ভার্টিব্রা অফ ক্যাটল। তারপরে আসে যে আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট এক্সটার্নাল পয়েন্ট অফ ফোল্ডিং। ফোল্ডিং বোঝো? সামনের পার্ট। এর ভিতরে আছে যে স্কাপুলা, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল। এই যে জুওলজির 7ম অধ্যায়, এটা একটু বেশি করে পড়বা, তাহলে দেখবা যে তোমাদের অ্যানাটমি মোটামুটি ক্লিয়ার। অ্যানাটমি মোটামুটি ক্লিয়ার। আর প্রথমত তোমাদের আইডেন্টিফিকেশনে একটু তোমাদের একটা বই কেনা লাগতে পারে, সেই বই থেকে স্যার একটু পড়াবে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি অ্যানাটমি, এর বাইরে তেমন কিছু লাগবে না। আবার মাসেল সম্পর্কে পড়া লাগবে, বায়োলজি আমরা ডিসেকশন করছি। আমার ফেসবুক আইডিতে গেলে তোমরা তো আমাদের হচ্ছে যে আমরা ডিসেকশন করছিলাম মাসেলসের, ওইটা পাবা। অথবা এই আমার ইউটিউব চ্যানেলও আছে, একটু খুঁজতে দেখবে, একটু নিচের দিকে খুঁজলেই পাবা। হ্যাঁ, দরকার ডেসক্রিপশন বক্সে যদি দিয়ে দেওয়ার দরকার হয় দিয়ে দেবে। ওই যে তোমার হচ্ছে মাসেল ডিসেকশনের, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা আমরা হাতে কলমে করতে পারছি বিভিন্ন, এটা আরও দেখা যায় ওই ভিডিওতে সম্পূর্ণ নাই। হ্যাঁ, তবুও একটু ধারণা পাবা। আমরা আরও পরে শিখছিলাম, সেটা ভিডিও করা হয় নাই, বা করা হইলেও সেভাবে আসলে কিছু রেস্ট্রিকশনের কারণে দেওয়া হয় না। যাই হোক, এটা হচ্ছে তোমাদের জেনারেল অ্যানাটমিতে যেটা পড়ানো হবে, একটা 2 ক্রেডিট শেষ। হ্যাঁ, আচ্ছা, ক্রেডিটের বিষয়ে একটু বলি। হ্যাঁ, ক্রেডিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি কোন ক্রেডিটের উপর জোর দিবা। দেখা যায় তুমি যদি সব, তবে তোমার 8টা কোর্সে তোমাদের কয়টা থাকবে জানো? 7টা মনে হয় থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে। তুমি যদি 7টা প্র্যাকটিক্যালে যদি কোনোটাও যদি সবগুলোই যদি 3.75 করেও পাও, আর অন্য দেখা যায় থিওরিতে দেখা যায় যে তোমার যদি তুমি সবগুলো A+ পাও, তাও তোমার হচ্ছে
রেজাল্ট সম্ভবত 3.9 কাছাকাছি আসবে। কিন্তু তুমি যদি একটা 2 ক্রেডিট বা 3 ক্রেডিটের সাবজেক্টে খারাপ করে ফেলো, তোমার রেজাল্ট এমনি দেখবে যে কোথা থেকে কোথায় চলে গেছে তুমি নিজেই টের পাবে। যারা আমাদের সাথে যারা ভালো করছে সবগুলো 3.9 উপরে যারা আছে আর ঠিক আছে, তারা আমরা সবাই হচ্ছে একটা 2টা সাবজেক্ট বাদে 3.9 উপরে যারা আমরা আছি অধিকাংশই সবই কোনো থিওরিতে কারোর সেভাবে A+ মিস যায় না, ঠিক আছে। এই যে কিছু কিছু প্র্যাকটিস যে 3.98 তোমাদের সেবাজিৎ ভাই, হ্যাঁ সেবাজিৎ রয় 3.98 এবং শিখন যথাক্রমে 3.98 করে পাইছে। তো ওদের একজনের গেছে হচ্ছে অ্যানিমাল সায়েন্স যে APM এর কোর্সে মনে একটা গেছে, না সরি ANGBতে গেছে, শিখনের গেছে ANGBতে, আর সেবাজিতের গেছে ইংলিশ। হ্যাঁ ইংলিশটা নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, যাই হোক এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এটাই সব সাবজেক্টে A+ পাই, কিন্তু ইংলিশে A+ হয় না। ইংলিশে আমার থিওরিতে A+ আসে না, ঠিক আছে। এগুলো থিওরিতে আসে নাই, প্র্যাকটিক্যালে আসে নাই। ওই শুধু ইংলিশের জন্যই আমার দেখা যায় অনেক কমে গেছে, 0.5 কমে গেছে। হ্যাঁ যাই হোক সেটা বাদ দিয়ে এখন তো ইংলিশটা তোমরা একটু জোর দিও, হ্যাঁ যারা একটু যাই হোক আমরা নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট নিয়ে কিছু না বলি, তো ইংলিশে একটু জোর দিও। কিছু কিছু জিনিস আছে দেখা যায় যে অন্য সব অ্যানাটমিতে তুমি A+ পাচ্ছ, কিন্তু ইংলিশে A+ পাচ্ছ না, তুমি কত খারাপ। হ্যাঁ ইংলিশে দেখা যায় তুমি বাদ বাকি সবই তো বাংলায় লেখো, সরি যাই হোক বাদ দাও। এখন দেখা যায় সবগুলো তো তুমি ইংলিশে লেখো, কিন্তু ওটা ইংলিশে তোমার অনেক সময় মিস যায় আর কি। হ্যাঁ এটা আমাদের ব্যর্থতা। আচ্ছা তারপরে আসি, আচ্ছা এবার আসো আরও একটা ডিপার্টমেন্ট নিয়ে বলি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল নিউট্রিশন জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং, এটাকে বলা ANGB। এটার কোড হচ্ছে 115 115 বা 150। এটা হচ্ছে তোমার টাইটেলটা হচ্ছে ফান্ডামেন্টাল নিউট্রিশন থিওরি। আর ওই যে বললাম থিওরি হবে সেটা হচ্ছে তোমার হলো বিজোড়, আর যে প্র্যাকটিক্যাল সেটা হবে হচ্ছে তোমার জোড়। তো এটা হচ্ছে 115 হচ্ছে তোমার 115 হচ্ছে তোমার থিওরি, আর 116 হচ্ছে প্র্যাকটিক্যাল। আচ্ছা আসো আমি সরাসরি চলে যাই। তো এর বাইরে তোমাদের আর কোনো কোর্স নাই, মানে অ্যানিমাল নিউট্রিশনের একটাই কোর্স আছে, হ্যাঁ একটাই কোর্স আছে তোমাদের ফার্স্ট সেমিস্টার। তো অ্যানিমাল নিউট্রিশনে কী কী পড়ানো হবে একটু আলোচনা করি। প্রথমত থিওরিতে আসি, প্রথমত জেনারেল ল্যাবরেটরি সেফটি পড়ানো হবে, সরি এটা তো প্র্যাকটিক্যাল সলিউশন, জেনারেল ল্যাবরেটরি সেফটি প্র্যাকটিক্যাল। আস সেটা হচ্ছে প্রথমত পড়ানো হবে ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা জায়গায় ইন্ট্রোডাকশন পড়ানো হবে তোমার যেটা বলি সেটা হলো প্র্যাকটিক্যালে আইডেন্টিফিকেশন হবে সব জায়গায়। কারণ তুমি এখন ল্যাবরেটরি অনেক জিনিস চিনো না, বিকার চেনো না, কনিক্যাল ফ্লাস্ক কোনটা চিনো না, ঠিক আছে, পিপেট কোনটা চিনো না, অনেক কিছুই আমরা চিনি না। তারপর হচ্ছে আরও অনেক জিনিস আছে। তো বিশেষ করে ANGB ল্যাব সবগুলাই বলি, হ্যাঁ যারা একটু ধৈর্য সহকারে শুনবা আশা করি তারা অনেক লাভবান হবে আর কি। হ্যাঁ বিশেষ করে যারা সেই বাংলা SDM 13 ব্যাচ আছে তারা অনেক লাভবান হবে আর কি, যেগুলা আমরা বিভিন্ন ভাইদের কাছে জেনে জেনে আসলে শুনতাম আর কি। হ্যাঁ সেগুলা বলতেছি, সেগুলা যারা শুনবা তারা ভালো। তো যাই হোক আসলে ইন্ট্রোডাকশনের ভিতরে তোমাকে পড়বে যে বিভিন্ন টার্মিনোলজি আছে, সেগুলো থেকে পড়ানো হবে। তারপর হচ্ছে কজেস ফর ফিড রিকোয়ারমেন্ট, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তারপর হচ্ছে হিউম্যান ফুড ভার্সাস অ্যানিম্যাল ফুড, হিউম্যানকে বলা হয় ফুড আর অ্যানিম্যালের খাদ্যকে বলা হয় ফিড, ঠিক আছে। মডার্ন অ্যাপ্রোচেস অফ নিউট্রিশন। আচ্ছা এইগুলো হচ্ছে তোমার ইন্ট্রোডাকশনের ভিতরে। তারপর হচ্ছে অ্যানিমাল অ্যান্ড প্লান্ট বডি কম্পোজিশন, এই হেডিংয়ের ভিতরে তোমাকে পড়ানো হবে কম্পোজিশন অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল বডি, সয়েল প্ল্যান্ট অ্যানিমাল হিউম্যান ইন রিলেশনশিপ। এটা আছে তোমাদের একটা আছে 1 পেজের একটা বিষয়, একটা শখ মতো আছে। এই শখটা পড়লে মোটামুটি খুব বেশি ইম্পর্টেন্ট তা বলবো না, তবে প্রশ্ন আসে। তারপরে নিউট্রিয়েন্ট থেকে 100% ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। নিউট্রিয়েন্ট অ্যান্ড দেয়ার ফাংশন, ডায়েট, রিসোর্স, নিউট্রিশনাল কম্পোজিশন অফ ফিড। তারপরে আছে হচ্ছে এনার্জি কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে TDN এর প্রশ্ন আসে, লিখে দিলাম যে সিটিতে একটা TDN এর প্রশ্ন আসবে, বা মিডে যেহেতু 2 মার্ক একটা এখন লিখে রাখতে পারো, মিডে একটা TDN এর প্রশ্ন আসবে। এটা তোমাদের হচ্ছে হয়তো ফাইনালে থাকতে পারে অথবা মিডে দিতেও পারে। আমাদের সময় সেকেন্ড সিটি ছিল, কারণ তোমাদের যদি মিড সিস্টেম সেজন্য তোমাদের হয়তো ফার্স্ট মিডেই দিতে পারে আর কি। তো সোর্সেস অফ এনার্জি এর ভিতরে কী পড়ানো হবে, সোর্সেস অফ এনার্জি প্রেজেন্ট ইন নিউট্রিয়েন্ট, তারপর হচ্ছে পার্টিশনিং অ্যান্ড মেজারমেন্ট অফ ফিড এনার্জি আর নিউট্রিশনাল ব্যালেন্স।
আচ্ছা অনেক সময় আচ্ছা দেখো, তারপর হচ্ছে হিউম্যান নিউট্রিশন, তারপর হচ্ছে রোল অফ অ্যানিমাল প্রোডাক্ট ইন হিউম্যান নিউট্রিশন, রিকোয়ারমেন্ট অফ মিল্ক, মিট, এগ অ্যান্ড হিউম্যান বডি, ডায়েটারি অ্যালাউন্স ফর ডিফারেন্ট এজ অ্যান্ড সেক্স গ্রুপস অফ হিউম্যান। এই হিউম্যান নিউট্রিশন অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এইটা তোমার সমস্ত জায়গায় কাজে লাগবে, কারণ তুমি শুধু ভেটেরিনারি ডক্টর না, তুমি এখানে করতে আসছো যে তোমার এটা কিন্তু অ্যানিমাল হাজবেন্ড্রি কোর্স, অ্যানিমাল হাজবেন্ড্রি ডিপার্টমেন্ট কিন্তু, বুঝতে পারছো? এটা শুধু যারা ডিবিএমে পড়ে তাদের জন্য না। তো অ্যানিমাল হাজবেন্ড অনেক সময় থাকে, তো কিন্তু এটা হলো মূলত অ্যানিমাল হাজবেন্ড্রি সাবজেক্ট। তো এখানে হচ্ছে তোমার এই যে মিল্ক, তারপর হচ্ছে মিট আর এগ, এই তিনটার কম্পোনেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসবেই, কুইজ তো আসবেই, কুইজ তো প্রথম এতে আসে, কুইজ আসবেই। মিল্কের কম্পোনেন্ট, তারপর হচ্ছে কয়েকটা মিল্ক হচ্ছে কিসের কিসের আছে, কাউ মিল্ক আছে, গোট মিল্ক আছে, আর হচ্ছে বাফেলো মিল্ক, এই তিনটা কম্পারিজন আছে। মিল্ক বলতে আমরা বুঝবো গরুর দুধ, হ্যাঁ। কাউ মিল্ক, কাউ মিল্ক আমরা কাউ মিল্ক বলি না, শুধু মিল্ক বলি, মানে কোনো কিছু উল্লেখ না করে যদি আমরা মিল্ক বলি সেটাকে বলবো গরুর, কাউ মিল্ক। আর যদি উল্লেখ করতে আর বাদ বাকি সবগুলোর জন্য আমরা মিল্ক বলতে পারবো না। যদি বলি যে বাফেলো মিল্ক, তাহলে অবশ্যই বাফেলোর মিল্ক হওয়া লাগবে, ঠিক আছে? বা মানে যদি সেটা মহিষের দুধ হয় তাহলে আমাকে অবশ্যই বাফেলো মিল্ক বলতে হবে, বা গোট মিল্ক ছাগলের দুধ বলতে হবে, হ্যাঁ। যাই হোক, সেটা বাদ যাক। এবার আসো যে অ্যানিমাল ফিডস অ্যান্ড ফিডিং, এই জিনিসটা অ্যানিমাল ফিডস অ্যান্ড ফিডিং তোমাকে যে কত সাবজেক্টে পড়া লাগবে তার কোনো ইয়াত্তা নেই। আমরাও পড়তেছি, এই যে সেমিস্টার 2-তে আসি তো আমরাও পড়তেছি, ওখানে এপিএমএ পড়েছি, তারপর পোল্ট্রি সায়েন্সে পড়েছি, নিউট্রিশনে পড়তেছি। এটা খুবই মানে যে যে এটা খুব ভালোভাবে রপ্ত করতে পারবা, মুখস্থ করবা জাস্ট কোনটা রাফেস, কোনটা তারপর হচ্ছে ড্রাই আছে, যাই হোক ছাগলের, এগুলো একটু মুখস্থ করবা, কারণ এটা হচ্ছে তোমাকে সব সাবজেক্টেই কাজে দিবে। প্রথম সেমিস্টারে অধিকাংশই করছে ডিপার্টমেন্টাল সাবজেক্টে সব, কারণ রবিবাদে সব করছে, দেখা যায় এটা তোমার কাজে লাগতেছে। পিডিয়াট্রিক্স থেকে শুরু করে, হ্যাঁ, সবগুলোই কাজে লাগবে। পোল্ট্রির ক্ষেত্রে এটা কাজে লাগবে, পোল্ট্রি সায়েন্সে। তো আসো, তো ফিডস অ্যান্ড ফিডিংয়ের ভিতরে কী হবে, ফিড স্টাফ, রেশন, ব্যালেন্স রেশন সম্পর্কে একটা ইয়ে পড়বে, পরীক্ষায় লিখে রাখতে পারো আজকে, যে ব্যালেন্স রেশন, মেনটেন্স রেশন আর প্রোডাকশন রেশন, এই তিনটার ভিতর থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে। তারপর ফিডিং হ্যাবিট অফ ডিফারেন্ট অ্যানিমালস, ফিডিং সিস্টেম অফ লাইভ স্টক, পোল্ট্রি অ্যান্ড ফিড সিলেকশন, চয়েস ফিডিংটা আসবে, চয়েস ফিডিংটা কুইজ আসতে পারে, চয়েস ফিডিংটা আসলে কী জিনিস, তারপর ফিড রেস্ট্রিকশনটা কী জিনিস আসতে পারে, এই যে চয়েস ফিডিংটা ভালো, মানে বেশি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে তোমাদের এনজিবির থিওরিতে কী কী পড়ানো হবে, ঠিক আছে। তারপরে আসা যে প্র্যাকটিক্যালে কী পড়ানো হবে, প্র্যাকটিক্যালের ভিতরে কী আছে, জেনারেল ল্যাবরেটরি সেফটি, স্যাম্পলিং, প্রিন্সিপালস অ্যান্ড প্রসিডিউরস আর প্রক্সিমেট অ্যানালাইসিস অফ ফিড স্টাফ 100% ইম্পর্টেন্ট। তো আমি যখন পড়াই, বিশেষ করে টিউশনের ক্ষেত্রে এটা লিখি, মানে বা আমি যখন নিজেও পড়ি, ফার্স্টে 100% ইম্পর্টেন্ট লিখে দেয়। তো যেহেতু আমি বলার মধ্যে শুরু করছি 100% ইম্পর্টেন্ট বলা, যেগুলো বলবো এগুলো একটু নোট করে রাখো। তো প্রিন্সিপালস অ্যান্ড প্রসিডিউরস অফ প্রক্সিমেট অ্যানালাইসিস অফ ফিড স্টাফ, ডিটারমিনেশন অফ ময়েশ্চার অ্যান্ড ড্রাই ম্যাটার ইন ফিড স্টাফ, ডিটারমিনেশন অফ ক্রুড প্রোটিন ইন ফুড স্টাফস, তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ ক্রুড ফাইবার ইন ফিড স্টাফ। এগুলো সবাই প্রক্সিমেট অ্যানালাইসিসের ভিতরে, বুঝছো? প্রক্সিমেট অ্যানালাইসিসের ভিতরে সবগুলো হচ্ছে এই যে এগুলো তোমরা যখন পড়বা আস্তে আস্তে বুঝবা ক্রুড প্রোটিন কী জিনিস। হ্যাঁ, ক্রুড মানে ভেজাল, ক্রুড মানে তো বোঝো অনেক সময়, ক্রুড মানে ভেজাল জিনিস, মানে প্রোটিনের ভিতরে আরও যদি কিছু থাকে এগুলোকে বলা হয় ক্রুড প্রোটিন, হ্যাঁ। তারপর ক্রুড ফাইবার, ডিটারমিনেশন অফ অ্যাশ ইন ফিড স্টাফ, তারপর হচ্ছে ডিটারমিনেশন অফ ইথার এক্সট্রাক্ট ইন ফিড স্টাফ, ক্যালকুলেশন অফ নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট ইন ফিড স্টাফ, আইডেন্টিফিকেশন অফ ফিডস অ্যান্ড ফডার, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আইডেন্টিফিকেশন দিন। তো আমার কাছে ছবি আছে, দরকার হয় তোমাদের জন্য এটা ছবি থেকে কোনটা কোন ফিড, এটা দিয়ে একটা যদি ছোটোখাটো একটা ভিডিও মেক করে সময় পাইলে দিব আর কি, হ্যাঁ। এটার জন্য ভিডিওতে বলা উচিত হবে না, অনেক টাকা খরচ হবে, হ্যাঁ, আমরা খরচ করছি, ভিডিওতে বলা উচিত না। যাই হোক, তো এই হচ্ছে তোমাদের এনজিবি, হ্যাঁ। আচ্ছা, তো 2টা কোর্স বললাম, তাই না? আরও 8টা আছে, আরও 6টা আছে। আচ্ছা, আমি পার্ট 2তে এক্ষুনি ভিডিও করে আবার দিব, কারণ একটা ভিডিও লেন্থি হয়ে গেলে সেটা বিষয়টা কেমন লাগে। তো যারা ভিডিওটা দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারো, হ্যাঁ, আর লাইক দিয়ে রাখবা, তাহলে কী হবে, তোমার ভিডিওটা হচ্ছে আরও তোমার ফ্রেন্ডদের কাছে পৌঁছাবে, ঠিক আছে। পার্ট 2তে বাদ বাকিগুলোকে একটু ডিসক্রাইব করার চেষ্টা করো।